প্রিয় শিক্ষার্থী, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি ঝর্ণা আক্তার, সহকারী টিচার, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সদর, রাঙামাটি। আজকে পড়ব আমাদের পাঠ পরিচিতিটা হচ্ছে শ্রেণী অষ্টম, তারপর বিষয় বিজ্ঞান, অধ্যায় ৮ রাসায়নিক বিক্রিয়া, এবং আমরা আজকের পাঠটা হবে আমাদের পর্ব একে আমরা প্রতীক সংকেত এবং যৌগজনী নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা প্রতীক ব্যাখ্যা করতে পারবো, সংকেত ব্যাখ্যা করতে পারবো এবং যোজনী ব্যাখ্যা করতে পারবো। আসো আমরা তাহলে প্রতীক নিয়ে একটু আলোচনা করি। প্রতীক আমরা জানি কোনো একটা নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক। সবারই একটি ডাকনাম থাকে। সেরকম করে আমাদের 7-এ আমরা পড়ে এসেছি আমাদের অনেকগুলো মৌলিক পদার্থ, 118টি মৌলিক পদার্থ। সেই 118টি মৌলিক পদার্থের কিছু নাম এবং প্রতীক আমরা জেনে এসেছি প্রাথমিকভাবে। এখানে আমরা আরেকটু শিখে তারপরে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো লেখার জন্য যেহেতু মৌলের প্রতীক পুরো নামটা ব্যবহার করি না, আমরা প্রতীকগুলো ব্যবহার করি, তাই প্রতীক সম্বন্ধে আমরা জানব। আমরা জানি যে প্রতীক হচ্ছে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমাদের মৌলগুলো কি, আসো একবার আমরা একটু দেখে নিই। কিছু মৌল এখানে আমি লিখেছি, দেখো, হাইড্রোজেন, ফেরাম, অক্সিজেন, ক্লোরিন, কপার। তাহলে দেখা যাচ্ছে আবার হাইড্রোজেনের এইচটা একটু মার্ক করে দেখেছি। আয়রন যদি আমরা বলি আয়রন, এর ইংরেজি ল্যাটিন নামটা হচ্ছে ফেরাম, Fe, অক্সিজেনের O এবং ক্লোরিনের Cl, কপারের Cu। এগুলো দিয়েই আমরা হাইড্রোজেনকে H দ্বারা, আয়রনকে Fe দ্বারা, অক্সিজেনকে O দ্বারা, ক্লোরিনকে Cl দ্বারা এবং কপারকে Cu দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এগুলোই হচ্ছে আমাদের মৌলগুলো, এই মৌলগুলোর প্রতীক। তাহলে এবার এসো যে আমরা ভালো করে সংজ্ঞাটা একবার ভালোভাবে জেনে নিই। কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন বা আরবি পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। প্রতীক বড় হাতের অক্ষরও লিখতে হয়, তবে একাধিক অক্ষর হলে প্রথম অক্ষর বড় হাতের হয় এবং পরের অক্ষর ছোট হাতের ক্যাপিটাল লেটারে হয়, স্মল লেটারে হয়। যেমন আমাদের হাইড্রোজেনের প্রতীক H, ক্যাপিটাল লেটার H, অক্সিজেনের প্রতীক O, যেহেতু আমরা বলেছি ইংরেজি নাম বা ল্যাটিন নাম, আরবি নাম। কপারের, এটা ল্যাটিন নাম, C এক বড় হাতের, U ছোট হাতের। ক্লোরিনের C বড় হাতের, Lটা ছোট হাতের হিসেবে আমরা এটা প্রকাশ করি। প্রতীক লেখার কিছু নিয়ম আছে। যেমন আমরা প্রথম নিয়মটা জানি, বললাম যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর হয়, ইংরেজি বা ল্যাটিন বা যে হোক প্রথম অক্ষর হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক আমরা লিখেছি S। দ্বিতীয়টা আমরা একটু বলি, একাধিক মৌলের প্রথম অক্ষর একই হলে একটি মৌলের একটি মৌলকে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং বাকি মৌলগুলোকে তাদের প্রথম অক্ষরের সাথে উচ্চারণে যেই স্মল লেটারটি আগে আসবে সেটা দিয়ে প্রকাশ করা হয়। যেমন কার্বনের C দিয়ে প্রকাশ করেছেন, কোবাল্টের C এর সাথে ও উচ্চারিত হয়েছে, সেজন্য CO। ক্যালসিয়ামের C এর সাথে A, ক্যালসিয়াম। এটা ক্যালিয়াম থেকে এসেছে, ক্যালসিয়াম। তারপরের নাম্বারটি হচ্ছে কিছু মৌলের প্রতীক ল্যাটিন নামের প্রথম দুই অক্ষর হয়। যেমন আগেও বলেছি আমরা ফেরাম, Fe, প্লাম্বাম, লেড বা এটা আমরা PB বলি, ফেরামকে ফেরাম আয়রনের প্রতীক। এই হলো প্রতীক। আমাদের অনেকগুলো ল্যাটিন নামের কিছু প্রতীক আমরা এখানে লিখেছিলাম। আমরা জানি কিছু ল্যাটিন নাম, যে সোডিয়াম, পটাশিয়াম, লেড, কপার, এগুলোর ল্যাটিন নামগুলো হলো নিট্রাম, কাপরাম, ক্যালিয়াম এবং প্লাম্বাম। এগুলোর প্রতীক সোডিয়াম, কপার এবং লেড হিসেবে, PB হিসেবে আমরা প্রকাশ করি। এই প্রতীকগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং শিখে রাখতে হবে। তাহলে আসলে এবার আমরা জেনে নিই আমাদের এবার আমরা একটা চিত্র মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করি। আমরা এতক্ষণ যে প্রতীকগুলো লিখেছি এগুলো হলো আমাদের পরমাণুর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে মৌলের সংক্ষিপ্ত, যেটা পরমাণুকে প্রকাশ করে প্রতীক দ্বারা। যেমন এখানে একটা প্রতীক লিখেছি আমরা I, সে আইটা হচ্ছে আমাদের কিসের? আয়োডিনের পরমাণু I। তারপরে আরেকটা দেখো, এটা দুটো আয়োডিন,
আই আই দুটো আয়োডিন, তাহলে দুটো আয়োডিন মিলে কি হচ্ছে একটা আয়োডিন অণু। এরপরে আসে দেখো আমরা সবাই পানি জানি এবং পানি জানি একটা অক্সিজেন পরমাণু এবং দুটো হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা পানির অণু হয়। তাহলে এ থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পরমাণু আর এগুলো হচ্ছে অণু। তাহলে অণু আবার মৌলিক অণুও হতে পারে, যৌগ অণু, যৌগের অণুও হতে পারে। মৌলিক অণুর মধ্যে এবং যৌগ অণুকে প্রকাশ করা হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে কি অণুর সংকেত। তাহলে আসো আমরা সংকেত কি এবার সেটা জেনে নিই। আমরা দেখলাম যে অণু প্রকাশের জন্য আমাদের কি লাগছে, সংকেত লাগছে। তাহলে সংকেতটা হলো যে মৌলের বা যৌগের কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে, সংকেত বলে। যেমন হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2, অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2, হাইড্রোজেন ক্লোরাইড অণুর সংকেত হচ্ছে HCl। এভাবে আমরা অনেকগুলো হাজার হাজার মৌলের পরিমাণ নির্দিষ্ট এবং প্রতীকও নির্দিষ্ট 118টি, কিন্তু আমাদের যৌগ হবে অনেক হাজার হাজার যৌগ হতে পারে, সেগুলোর সংকেতও অনেক। আমরা সেই সংকেতগুলো লেখার নিয়ম একটু জেনে নিব। আসলে এবার আমরা এই সংকেত আমরা যে লিখলাম সেই সংকেত লেখার সময় আমরা দুভাবে লিখেছি। দেখো এটা হাইড্রোজেন, একটা মাঝখানে একটা বাহু দেওয়া আছে। এ থেকে বোঝা যায় একটা হাইড্রোজেনের সাথে একটা হাত দিয়ে কি যুক্ত, আমরা হাত হিসেবে চিহ্ন করেছি বাহুদ্বারে, তাহলে এটা হাইড্রোজেনের একটা অণু। এরপরও অক্সিজেনেরটা দেখো এখানে দুটো হাত আছে, তাহলে অক্সিজেনের দুটো হাত, একটা অণু লিখতে দুটো হাত ধরেছে অক্সিজেন, তাহলে এটা হচ্ছে অক্সিজেনের আমাদের অণু। এরপরে আসো এটা হাইড্রোক্লোরিকের অণু, তেমনি হাইড্রোজেনের একটা হাত ক্লোরিনের একটা হাতের সাথে ধরে এটা কি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের একটা হাত হয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে অণুর গাঠনিক সংকেত। আমি একটু তোমাদেরকে দেখাই আরেকবার, যে আমরা পড়েছিলাম যে হাইড্রোজেনের পরমাণু H আর হাইড্রোজেনের অণু H2, আয়োডিনের পরমাণু I, আয়োডিনের সংকেত হচ্ছে SI2। তাহলে আমার পানির অণুর সংকেত পড়েছি H2O। এগুলো গাঠনিকভাবে লিখলে আমি দেখে যে এভাবে একটা হাত দিয়ে লিখতে হয়। হাইড্রোজেন যদি আমি লিখি, হাইড্রোজেনকে একটা হাত দিয়ে লিখতে হয়। তারপর পানিকে যদি লিখি, একটা হাইড্রোজেন মাঝখানে একটা অক্সিজেনটাকে আমরা একটু উপরে দিই, এটা আমাদের এভাবে লিখতে হয় হাইড্রোজেন, তাহলে দুটো অক্সিজেন। এই দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন কয়টা করে যুক্ত হয়েছে, একটা পরমাণুর সাথে কোথাও হাইড্রোজেন দুইটা যুক্ত হয়েছে, কোথাও একটা যুক্ত হয়েছে। এ থেকে আমরা বুঝি, অর্থাৎ এই যে যুক্ত হওয়ার ক্ষমতা, এটাকেই আমরা বলছি, একটা নাম আছে এটা হচ্ছে যোজনী। সেই যোজনী না জানলে আমরা যৌগ লিখতে পারবো না। তাহলে যোজনীটা কী জিনিস, কোনো মৌলের অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। কিভাবে যুক্ত হবে, আমরা সাধারণত যোজনী প্রথম যখন জানি তখন আমরা এভাবে পড়ি যে যোজনী, ইংরেজিটা হচ্ছে ব্যালেন্সি, যে এভাবে পড়ি কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। তাহলে সব মৌলের সাথে তো হাইড্রোজেন থাকে না, তাহলে আমরা কিভাবে তার যোজনী নির্ধারণ করব। তখন আমরা যোজনীটা তার ইলেকট্রন বিন্যাস দিয়ে লিখব। এখনও হয়তো তোমরা ইলেকট্রন বিন্যাস তোমাদের একটু আছে, আমরা পরমাণুর অধ্যায়ে পড়েছিলাম। আপাতত এটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে, এটাই শিখে রাখো। তাহলে আমরা এই যোজনী যদি জানি তাহলে আমরা যৌগ গঠনগুলো জানতে পারবো। তাহলে আমরা জানলাম কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে তার ক্ষমতাকে যোজনী বলে বা সংখ্যাকে যোজনী বলে। যেমন হাইড্রোজেনের যোজনী আমরা দেখেছিলাম, হাইড্রোজেন একটা হাত আছে, একটা হাতের সাথে যুক্ত হয়েছে। অক্সিজেনের দেখেছে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে দুটো অক্সিজেনের যোজনী 2। এখানে একটা যোজনীর চার্ট আছে, সে চার্টটা এখানে একটু দেখা যাচ্ছে না, আমরা বইতে আমাদের একটা চার্ট আছে, সেই চার্টটা একটু ভালো করে জেনে নেবে। যেখানে আমাদের আছে ধাতু, অধাতু, তারপরে আমাদের আছে যৌগমূলক, একটা চার্ট দিয়ে সেখানে বিভিন্ন ধরনের যোজনীগুলো আছে। আমি কিছু একটু আলোচনা করে দিই। যেমন আমাদের ধাতু, যেমন সোডিয়াম একটা ধাতু,
সোডিয়াম ধাতুটা যোজনী কত? আমরা দেখেছি সোডিয়াম ধাতু যোজনী হচ্ছে 1, ক্যালসিয়াম যোজনী হচ্ছে 2, তারপর আমাদের অ্যালুমিনিয়াম ধাতুর যোজনী হচ্ছে 3। এটা কিছু বললাম আমি। তারপর আবার কপার একটা ধাতু যার যোজনী 1, 2 দুটো হতে পারে। আয়রনের যোজনী আয়রন Fe যার যোজনী 2, 3। এভাবে আমরা 2, 3 লিখেছি আমি, 2, 3, 2, 3। এভাবে আমরা যোজনীগুলোকে অবশ্যই মুখস্থ করে বা মনে রাখবো, না হলে আমরা কিন্তু যৌগ গঠন করতে পারবো না। আমরা যোজনীর অধ্যায়ে আরেকটা দেখেছি ধাতু, এগুলো ধাতুর যোজনীগুলো দেখলাম। এবার অধাতুর যোজনী দেখি আমরা। সে অধাতুর যোজনীগুলো হচ্ছে অধাতু, যেমন সি কার্বন 2, 4, 6ও আছে, তোমাদের বইয়ে নাই, এটা পরে দেখবে 2, 4, 6 হয়। আমরা 4 পর্যন্ত আপাতত শিখি। যেমন হাইড্রোজেনের যোজনী 1। তারপরে আমাদের অধাতু আছে সালফার 2, 4, 2, 4 আরও আছে, এটা পরে। তারপরে আমাদের আরও আছে অক্সিজেন একটা অধাতু যার যোজনী হচ্ছে আমাদের 2। এভাবে ধাতু যোজনীগুলো আমরা ক্লোরিন বা হ্যালোজেন, এগুলোকে হ্যালোজেন বলে, যোজনী 1। যেমন এটাকে X দ্বারা চিহ্নিত করে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে লিখে প্রত্যেকটা যোজনী 1। এভাবে আমাদেরকে যোজনীগুলো মনে রাখতে হবে। এবার এই যোজনীগুলোর চার্টের নিচে আমরা একটা দেখি যে কতগুলো একসাথে, মানে এগুলো দেখলাম যে ধাতু অধাতুগুলো আমাদের একই ধরনের পরমাণু, অর্থাৎ ধাতুগুলো একটা, অধাতুগুলো একটা পরমাণুর দিয়ে যোজনীগুলো আছে। কিন্তু নিচে একটা শব্দ আছে যৌগমূলক। আমরা একটু আলোচনা করি। যেমন একটা যৌগমূলক আমি বলি, নাইট্রেট NO3- 2 দেওয়া আছে, 1 দেওয়া আছে, তারপরে OH -1 দেওয়া আছে, তারপরে অ্যামোনিয়াম NH4 দিয়ে প্লাস দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। এই যে একগুচ্ছ ভিন্ন ভিন্ন ধরনের মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটি মৌলের মতো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন তাকে বলা হয় যৌগমূলক। সেই যৌগমূলক, এই যৌগমূলকের কতগুলো, দুটো মাত্র ধনাত্মক যৌগমূলক আছে, অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম নামে দুটো যৌগমূলক আছে যাদের যোজনী 1 এবং বাকিদের যোজনী 1, এটার যোজনী 2। আমরা জানি কার্বনের এখানে 2 আছে, যোজনী 2। ফসফেট FO3, এটার যোজনী এখানে 3 আছে, 3। তাহলে আমাদের যোজনী আবার ধনাত্মক যোজনী, যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক বলছি ফসফোনিয়াম আবার অ্যামোনিয়াম, আর আমাদের অন্য যৌগগুলো ঋণাত্মক যৌগমূলক। আমরা জানি যৌগ গঠন করার সময় ধাতু অধাতুর সাথে যৌগ গঠন করে, ধাতু এবং আমাদের যৌগমূলক মিলে যৌগ গঠিত হয়। এবার আসো একটু আমরা দেখি সেই যৌগমূলক কাকে বলে বা রেডিক্যাল কাকে বলে, একটু ভালোভাবে জেনে নিই। যৌগমূলক যেমন ভিন্ন ভিন্ন মৌলের একগুচ্ছ পরমাণু মৌলিক পদার্থের পরমাণুর ন্যায় যৌগ গঠনে অংশ নেয়, তবে ওই পরমাণুগুচ্ছকে রেডিক্যাল বা যৌগমূলক বলে। আমরা এখানে একটা যৌগমূলকের চার্ট দেখিয়েছিলাম, এটা এখন একটু স্পষ্ট আসতেছে না, তোমরা দেখে নেবে। এখন আমরা একটু শিখব যে যৌগ তো আমরা শিখলাম, যৌগমূলক কাকে বলে দেখলাম। এবার আসো আমরা দেখি যে যৌগমূলকগুলো মৌল এবং যৌগ, মৌল ধাতু এবং অধাতু মিলে কিভাবে যৌগ গঠিত হয়। যৌগ গঠন করার সময় কিছু নিয়ম কানুন আছে, এবং অবশ্যই আমাদের সংকেত জানতে হবে, অবশ্যই প্রতীক জানতে হবে, এবং অবশ্যই আমাদের যোজনী প্রতীক এবং যোজনী জানলে আমরা যে কোনো যৌগের সংকেত লিখতে পারবো। আসো যেমন আমরা প্রথমে লিখি, ধরো কার্বনের যোজনী আমি জানি 2, 4, অক্সিজেনের যোজনী 2। তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যদি কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়, যখন কার্বন অক্সিজেনের সাথে, তখন 2 যে যৌগনী নিয়ে যদি যুক্ত হয়, কার্বনের যেহেতু পরিবর্তনশীল যোজনী, 2টা যোজনী, যদি কার্বন শুধু অক্সিজেনের সাথে 2 যোজনী মিলে, তখন কি হবে, এটারটা এখানে বসবে, এখানে যেহেতু 2 একই রকমের, তাহলে এটা পুরাটা না বসে শুধু কার্বন মনোঅক্সাইড, এটা হবে কি কার্বন মনোঅক্সাইড।
আবার যদি কার্বন 4 যোজনীয়ে এবং অক্সিজেন 2 যোজনীয়ে পরস্পরের সাথে যুক্ত হয়, কার্বনের যোজিটা এখানে যাবে, অক্সিজেনের যোজনীটা কার্বনে যাবে, আর কার্বনের যোজিটা অক্সিজেনে যাবে। এবং তখন এই দুই এদের গুণিতক, দুইয়ের গুণিতক হিসাবে আমরা এটা 2 যদি রাখি, 2 কার্বন ডাইঅক্সাইডটা 2, আর এখানে হবে 2। এটা যদি কেটে আমরা গুণিতককে রাখে কষাগুটা রাখি 2, এটা কাটাকের যে যত দিয়ে আমার যাবে সংক্ষিপ্ত অনুপাতটা আমরা ব্যবহার করব। তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই যে লেখার সিস্টেম, অর্থাৎ একটার যোজনী আরেকটার যোজনীর সাথে যুক্ত হয়ে আমাদের যৌগ গঠন করে। আমরা আরেকটু সিম্বলিক্যালি লিখি, যেমন এ যদি একটা মূল হয় এবং এক্স তার যোজনী হয়, ওয়াই বি যদি আরেকটা মূল হয় এবং ওয়াই যদি তার যোজনী হয়, তাহলে আমার এ বি যৌগটা গঠন করার সময় এর যোজনী যাবে বিএ বিএক্স, আর এ বি এর যোজনী যাবে এতে এ ওয়াই, তাহলে যৌগটা হবে এ ওয়াই বি এক্স। এইভাবে আমরা যৌগ গঠন করব। এই যৌগ গঠন করা জানতে হবে আমাদের। যদি আমরা যৌগ গঠন করা জানি তাহলে আমাদের যৌগগুলো লিখতে অনেক সহজ হবে এবং রাসায়নিক বিক্রিয়া আমরা সব কিছু সুন্দরভাবে লিখতে পারবো। আমরা শিখলাম এখন যৌগ গঠনটা। আমাদের এখানে একটু ছিল, যেটা আমরা একটু নিয়মগুলো আবার একটু পড়ে নিই, যৌগের লেখার নিয়মগুলো। তাহলে একটু আমরা শিখলাম, যেহেতু একটু ভালোভাবে একটু দেখে নিই কীভাবে আমার কথাগুলো যেভাবে বলেছি সেগুলো আবার একইভাবে পড়ানো আছে কিনা। যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম, যৌগে উভয় মৌল বা যৌগমৌলিক যোজনী একই হলে এক্ষেত্রে যৌগের সংকেত যোজনী লেখার প্রয়োজন হয় না, শুধু মৌল কিংবা মূলকগুলো পাশাপাশি লিখলেই চলে, যেমন ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট। আমরা তাহলে এটা জানি যে আমাদের একই যোজনী যখন একই হয় তাহলে দুটো মৌলকে পাশাপাশি লিখলেই আমাদের যৌগটা হয়ে যাবে, তাদের যোজনী লিখতে হয় না। এরপরে আছে উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে, যেমন আমরা দেখেছি কার্বনের সাথে 4 এবং 2, অক্সিজেনের 2, সেই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হবে। যেমন এখানে আবার দিয়েছে কার্বনের 2, অক্সিজেনের 4। আমরা জানি এটা অক্সিজেনের যোজনী, এটা কার্বনের যোজনী, তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে এখানে এককে লিখতে হয় না, সেই জন্য এখানে 2 লিখেছে। এখানে কার্বন অক্সিজেনের যোজনী শতক্রমে 4 এবং 2। এটা তৃতীয় যে নিয়মটা, উভয় মৌলিক কিংবা উভয় মূলকের যোজনী ভিন্ন এবং গুণিতক না হলে, অর্থাৎ এ মৌলের যোজনী এক্স এবং বি মৌলের যোজনী হলে এ ও মৌল দ্বারা গঠিত যৌগের সংকেতটি হবে এ ওয়াই বি এক্স। এ মৌলের যোজনী এক সংখ্যা, বি মৌলের ডান পাশে বসবে। এটাই হলো আমাদের কথা। এবার আসো, আমরা সাধারণ নিয়মগুলো পড়ে ফেলেছিলাম আমাদের যৌগ লেখার, যে আরেকটু হয়তো দেখে নিতে পারি আমরা, যে এখানে যোজনীগুলো লেখা আছে, তাহলে এখান থেকে দেখে দেখে তোমরা যখন যৌগ গঠন করবে তখন সহজ হবে। প্রথমে যৌগের উভয় মৌল বা যৌগমূলকে একই যোজনী হলে সংকেত লেখার প্রয়োজন নেই, যেখানে আমরা লিখেছি ক্যালসিয়াম অক্সাইড, দুটো যোজনী এক, আর লিখিনি ক্যালসিয়াম অক্সাইড। তারপরে আবার আসছো অ্যামোনিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে যোজনী 1 এবং এই ক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড লেখার সময় আমাদের কোনো যোজনী উল্লেখ করতে হবে না। এরপরের আবার আমরা একটু দেখি, আমাদের দ্বিতীয় যেটা আমরা পড়লাম, উভয় মৌল বা মূলকের যোজনী কোনো নির্দিষ্ট গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে উভয় বিনিময় করে লিখতে হবে। যেমন সালফারের যোজনী আমি জানি 2, 4, 4 যদি লিখি, অক্সিজেনের 2 লিখি, তাহলে এটা 2 দিয়ে ভাগ করে সালফারের এবং সালফার ডাইঅক্সাইড লেখার জন্য SO2 লিখতে আমাদের হবে। এটা হলো আমাদের সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ এখানে যাবে, এটা এখানে যাবে সালফার ডাইঅক্সাইড। কার্বনের ক্ষেত্রে আমরা আগেও ব্যাখ্যা করেছি, একই কথা হচ্ছে কার্বন অক্সিজেন, কার্বনের 4, অক্সিজেনের 2, কার্বনের 4টা অক্সিজেনে যাবে, অক্সিজেনের 2টা কার্বনে আসবে এবং 2 দিয়ে ভাগ করলে কার্বন ডাইঅক্সাইড হবে। এই হলো আমাদের যৌগমূলক এবং যোজনী লেখার নিয়ম।
আমরা দেখেছি তৃতীয় নিয়মটা আমরা দেখেছি যে উভয়মূলক কিংবা উভয়মূলকের যোজনী ভিন্ন গুণিতক না হলে যোজনীকে বিনিময় করে লিখতে হয়। এক্ষেত্রে আমরা লিখেছিলাম, দেখো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। হাইড্রোজেনের যোজনীটা লিখতে হয় না, অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, অ্যালুমিনিয়াম অক্সাইড লেখার জন্য Al2O3 লিখতে হবে। এবার সব বাড়ির কাজ। আমরা এতক্ষণ যে প্রতীক শিখলাম, তারপরে আমরা সংকেত শিখলাম, তারপর আমরা যৌগ গঠন শিখলাম, যৌগমূলক কাকে বলে শিখলাম। এই প্রতীকগুলো যোজনীর 4টাকে একবার অনুশীলন করে তোমরা 10টি করে কিছু মৌল যেমন ধাতু অধাতু যৌগমূলক ব্যবহার করে 10টি যৌগের সংকেত কী করে আনবে আমার জন্য একটু খাতায় বাড়ি কাজ করে রাখবে। যদি এটা করো তাহলে তোমাদের একবার অনুশীলন হয়ে যাবে। আশা করছি আমরা অনুশীলন হয়ে যাবে। তোমরা আশা করছি এটা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আরেকবার একটু হয়তো দেখে নিতে হবে তোমাদের, পুনর্বার দেখার সুযোগ যেহেতু রয়েছে ভিডিওগুলো, তাহলে বারবার দেখে একটু অনুশীলন করে নেবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।